টানা ৩৪ ঘণ্টা পরে অনশন ভেঙেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ৯ শিক্ষার্থী। মঙ্গলবার রাত ১:৩০টার দিকে চবি ক্যাম্পাস ক্লাবে তাদের অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। এর আগে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আমরণ অনশনের পরিপ্রেক্ষিতে শহরস্থ চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়ে সন্ধ্যা ৭:৩০টায় ৫৬১তম জরুরি সিন্ডিকেট সভা হয়। এতে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। চবি মূল ক্যাম্পাস থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটে ঝুঁকিপূর্ণ ভবন, পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকার কারণে চারুকলাকে ক্যাম্পাসে ফেরানোর দাবিতে ২০২২ থেকে কয়েক দফায় আন্দোলন করলেও প্রতিবার প্রশাসনের আশ্বাসে আন্দোলন থেকে সরে আসে শিক্ষার্থীরা। সর্বশেষ ১ এপ্রিল চারুকলাকে ক্যাম্পাসে ফেরানোর কথা থাকলেও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই প্রতিবাদে সোমবার দুপুর ১২টায় অবস্থান কর্মসূচি পালন করে চারুকলার শিক্ষার্থীরা। তবে প্রশাসনের প্রতিক্রিয়া না পাওয়ায় ওই দিন বিকেল ৩:৩০ থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করে ৯ শিক্ষার্থী। জরুরি সিন্ডিকেটের আমাদের চারুকলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম চালু করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সিদ্ধান্তগুলো শিক্ষার্থীদেরকে জানিয়ে দেওয়া হয়। সেটা জানানোর সময় ছিল রাত ১০টা, এখন রাত ১:৩০, পৌনে ২টার মতো হয়। এই সময় পর্যন্ত আমি কিন্তু শিক্ষার্থীদের সাথে আছি। আমাদের সম্মানিত প্রক্টর মহোদয়, আমাদের ছাত্র উপদেষ্টা এবং সহকারী প্রক্টরগণ সহ আমরা অনেকক্ষণ ধরে ছাত্রদেরকে আলাপ আলোচনা করে আমরা অনশন ভাঙানোর ক্ষেত্রে শিক্ষার্থীরা রাজি হয়েছে, অনশন ভাঙিয়েছে এবং আমাদের উপর তাদের আস্থা ফিরে আসছে এটির মাধ্যমে। চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইনস্টিটিউটের বর্তমান স্থাপনা সমূহ, আর্কাইভ, আর্ট গ্যালারি, চারুকলার প্রদর্শনী, ব্যবহারিক ল্যাব ও ছাত্রাবাসের কাজে ব্যবহার করা হোক। ৩. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 4টি বিভাগ, নতুন বিভাগ যথা ড্রয়িং ও পেইন্টিং, প্রিন্ট মেকিং, সিরামিক্স, 4 নম্বর হচ্ছে স্কাল্পচার নিয়ে চারুকলা অনুষদ চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন দ্বিতীয় দিনের মতো অব্যাহত রেখেছে। এদিকে সকাল থেকে শিক্ষকরা অনশনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং জানিয়েছেন তারা চেষ্টা করছেন দ্রুত সমস্যা সমাধানের। দ্বিতীয় দিনের সকালে দেখা গেছে টানা অনশনে দুর্বল হয়ে পড়েছেন শিক্ষার্থীরা জানান তাদের ২ জন অসুস্থ হয়ে পড়ায় তাদের বাসায় পাঠানো হয়েছে। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। এদিকে মঙ্গলবার সকাল থেকে কুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক, সহকারী ছাত্র কল্যাণ পরিচালক সহ অন্যান্য শিক্ষকরা অনশনের স্থানে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এ সময় তারা অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নেন। ছাত্র কল্যাণ পরিচালক জানান তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের সাথে একটি আলোচনার মধ্য দিয়ে পরিস্থিতি নিরসনের। এদিকে ইউজিসি থেকে একটি প্রতিনিধি দল সরেজমিন পরিস্থিতি পর্যালোচনা করতে আজ কুয়েটে যাবেন। যৌক্তিক দাবি নিয়ে ওনারা এত ঘুরপাক করতেছে, এতদিন আমাদের সাথে বসতে আসে না। এখন আমরা যখন অনশনে বসলাম ওনারা তখন আমাদের সাথে নেগোসিয়েশন করতে আসে। আমরা তো চাই নাই। তারা কি চায় যে আরো 5 দিন আমরা আরো 10 দিন এখানে থাকি, আমরা অসুস্থ হই, তারপরে সলিউশন করবে? সলিউশন যদি করতেই হয় ছেলেগুলো সুস্থ থাকা অবস্থায় সলিউশন করুক। আমরা অসুস্থ হয়ে যাবো, এখান থেকে 2-4টা লাশ চলে যাবে, তারপরে সলিউশন করে তো কোনো লাভ হবে না। আপাতত আমরা তাদের সাথে নেগোসিয়েশন করার জন্য বারবার চেষ্টা করতেছি, আহ্বান করতেছি যে তারা রিকনসিডার করার জন্য। তারা আপাতত এই আমাদের আহ্বান এখন পর্যন্ত সাড়া দেয় নাই। আমরা আশাবাদী হয়তো শেষ পর্যন্ত তারা সাড়া দিতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ অপহৃত 6 জনের নিঃশর্ত মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা হুঁশিয়ারি দেয়, অপহৃতরা মুক্তি না পেলে পার্বত্য চট্টগ্রামের 3 জেলার সাথে চট্টগ্রামের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। মাহফুজ শুভ্রর তথ্য ছবিতে প্রতিবেদন।
5 শিক্ষার্থী সহ 6 জনের অপহরণের ঘটনার পর থেকেই উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এক সপ্তাহেও তাদের খোঁজ না পাওয়া কিংবা এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য না পাওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের দ্রুত উদ্ধারের দাবিতে তাই মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশে পাহাড় কিংবা সমুদ্রে আমরা নতুন করে কোনো সন্ত্রাসী কার্যক্রমের সাক্ষী হতে চাই না। আমরা 4-5 দিন ধরে অপেক্ষা করেছিলাম যে প্রশাসনের উপরে, কিন্তু এখনো 4-5 দিন পেরিয়ে গেল কিন্তু প্রশাসনের কাছে আমরা কোনো জবাব পাইনি। আজকে আমাদের অবরোধের কারণ হচ্ছে আমরা কোনো রাজনীতি নিয়ে আসিনি, আমরা এসেছি আমাদের 5 সহপাঠীদের মুক্তির দাবি নিয়ে। দেখা যাচ্ছে সেনাবাহিনী শুধুমাত্র সদর এলাকাগুলোতে অভিযান চালাচ্ছে, আর সেনাবাহিনী যদি প্রত্যন্ত অঞ্চলে যে জায়গা থেকে অপহরণ করা হয়েছে ওই জায়গায় যদি অভিযান চালানো হয় তাহলে আমরা ভালো ফল আশা করব। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেয়, অপহৃতদের মুক্তি না দিলে পার্বত্য 3 জেলার সাথে সারা দেশের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। কোনো ব্যবস্থা নেন তাহলে আমাদের যে 3 জেলা পার্বত্য 3 জেলাকে অচল করে দেওয়া হবে। সুতরাং আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনারা অতি দ্রুত আমাদের ভাই বোনদেরকে তাদের পরিবার এবং আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিন। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে অপহৃত হন 5 শিক্ষার্থী ও তাদের বহনকারী এক টমটম চালক। মনিরা কাজুরি, 71। 7 দিনেও উদ্ধার হয়নি খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে অপহৃত 5 শিক্ষার্থী ও টমটম চালক সহ 6 জন। গত 16 এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই 5 শিক্ষার্থী অপহৃত হয়। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে উপজেলা জুড়ে। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে দর্শক দেখুন প্রতিবেদন। খাগড়াছড়ি সদরের বিভিন্ন এলাকায় গত 7 দিন ধরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলছে। যে এলাকা থেকে তাদের অপহরণের অভিযোগ উঠেছে সেখানকার লোকজন বিষয়টি অবগত নন বলে জানান। তারা আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে খবরটি পান। ঘটনার সত্যতা নিয়েও সন্দেহ জানান কেউ কেউ। আমাদের কুগেশ্বরা এলাকায় যে 5 জন শিক্ষার্থী এসেছিল সেটা আমাদের কিন্তু জানা নাই, এবং কোন এলাকা থেকে টমটম ড্রাইভার নেওয়া হয়েছে সেটাও আমাদের এখনো সঠিক তথ্য নাই। এই বিষয়ে কোনো কেউ আমার কাছে অভিযোগ করে নাই, কেউ আমার কাছে আসে নাই। শুধু আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জেনেছি। এই বিষয়ে আমি কিছু জানি না, আর যদি কোনো তথ্য পেয়ে থাকলে আমি এটা প্রাথমিকভাবে আমি অবগত করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী অপহরণের বিষয়টি আমরা পত্রিকায় দেখতেছি, আমরা ফেসবুকে দেখতেছি। বাস্তবতা কতটুকু আমরা কিন্তু আসলে কেউ কিছু জানি না। পুলিশ সুপার জানান, শিক্ষার্থীদের উদ্ধারের জন্য সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান হচ্ছে। যখন যেখানে যে তথ্য পাচ্ছি আমরা সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে, বাট এখন পর্যন্ত আসলে বলার মতো আমাদের এই অভিযানের সাফল্য নেই বা আমরা উদ্ধার করতে সক্ষম হইনি। আর জেলা প্রশাসক জানান, সকল আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে একযোগে কাজ করছে, দ্রুতই সাফল্য মিলবে। আমরা এই বিষয়ে সচেষ্ট আছি এবং আমাদের সর্বোচ্চ আমাদের লেভেলে যেটি সর্বোচ্চ আছে সেটি আমরা প্রয়োগ করছি এই বিষয়টি থেকে উত্তরের জন্য। গত বুধবার 16 এপ্রিল সন্তুল আরমান নেতৃত্বাধীন জেএসএস এর পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে 5 শিক্ষার্থী ও টমটম চালকের অপহৃত হবার কথা জানালে বিষয়টি আলোচনায় আসে। হাসান আহমেদ, 71। খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী অপহরণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, ঘটনার তো প্রায় সপ্তাহ হতে চলো, এখনো পর্যন্ত শিক্ষার্থীদের কারো কোনো খোঁজ পাওয়া যায়নি। এর কারণ হিসেবে কি বলছে যৌথ বাহিনী যারা উদ্ধার অভিযান চালাচ্ছে, আর উদ্ধার অভিযানের সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন? লাবণী, আপনি যেমনটি বলছিলেন, গত 16 এপ্রিল বুধবার খাগড়াছড়ি সদর গিরিফুল এলাকা থেকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী ও একজন টমটম চালক অপহৃত হয়েছিলেন, সেই বিষয়টা নিয়ে আমি আসলে গতকাল সারাদিনই বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। তো আমি যে এলাকা থেকে অপহরণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে সে এলাকার আমি বাইবন্তরা ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা এবং
এই তেরাসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কান্তিলাল দেওয়ান সহ বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলেছি। তারাও বিষয়টি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন মাধ্যমে শুনেছেন, তবে তারা ব্যক্তিগতভাবে তারাও নিজেরা খোঁজ খবর নিয়ে দেখতেছেন। তো এই বিষয়টা নিয়ে আমি তারা এটাও বলেছিলেন যে এই ধরনের কোনো তথ্য বা তারাও চেষ্টা করতেছেন এই ধরনের তথ্য থাকলে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন। আর আমি এই বিষয়ে গতকাল এই পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের সাথে নিজে ব্যক্তিগতভাবে দেখা করেছি। যেমন প্রতিবেদনে দেখছিলেন পুলিশ সুপার বলেছিলেন তারা আসলে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি নেই, তবে তারা অপহরণের খবর পাওয়ার পর থেকেই তারা সেনাবাহিনীর নেতৃত্বে একটা অভিযান চালিয়ে যাচ্ছে, উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তো এই গত এক সপ্তাহ ধরে খাগড়াছড়ি সদর এবং ভাইকনছড়া ওই পূর্ণচন্দ্র কারবারিপাড়া এই সুরেন্দ্র মাস্টারপাড়া সহ বিভিন্ন দুর্গম এলাকায় তারা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তো পুলিশ সুপার যে বিষয়টি আমাকে জানালেন সেটি হচ্ছে তাদেরকে উদ্ধার না হওয়া পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে যে সমস্ত এলাকাতে অভিযান চালাবেন সেই সমস্ত এলাকাগুলো তারা উদ্ধারের সাথে সেই এলাকাগুলো তারা কাউকে জানাতে চাচ্ছে না। তবে জেলা প্রশাসক যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে তারা বিগত আইন শৃঙ্খলা মিটিং এ উল্লেখ করেছেন যাতে শিক্ষার্থীদের এবং টমটম চালকের দ্রুত উদ্ধার করা যায়। তো আসলে এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। লাবণী, যুক্ত থাকার জন্য আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করুন। আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদেরকে সেখানকার আরো তথ্য জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম, খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী অপহরণের সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের খোঁজ পাওয়া যায়নি। এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। নিখোঁজ হবার 7 দিনের মাথায় কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকা থেকে সিলেটের 6 শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 8:30টার দিকে টেকনাফের সদর ইউনিয়নের রাজারছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের অপহরণ করেছিল পাচারকারীরা। কক্সবাজার জেলা পুলিশ সুপার সাইফুদ্দিন শাহিন জানান, তারা সবাই সুস্থ আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জড়িতদের খুঁজে বের করা হচ্ছে। এর আগে গত 15 এপ্রিল কাজের উদ্দেশ্যে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে 7 দিন ধরে নিখোঁজ ছিলেন শ্রমিকরা। তারা পেশায় সবাই রাজমিস্ত্রি। চাঁপাইনবাবগঞ্জে সালিশ নিয়ে বিচারের জেরে 2 পক্ষের ককটেল বিস্ফোরণে 2 পথচারী আহত হয়েছে। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ে এই ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, গত 20 এপ্রিল শহরস্থ পিটিআই বস্তির জনৈক বেলাল মিয়াকে পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার জের ধরে মারপিট করার জন্য একই এলাকার মিলুকে ভাড়া করে তার প্রতিপক্ষ খলিল। এ নিয়ে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দ পাঠানের বাতেনখার মোড়ের অফিসে মীমাংসার জন্য বসে দুপক্ষ। মীমাংসা না হওয়ায় উভয় পক্ষ চলে যায়। পরে রাতে দুপক্ষই নিমতলা ও মেথরপাড়া এলাকায় পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় হুজরাপুর মহল্লার 2 পথচারী বিদ্যুৎ চৌধুরী ও রনি আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় আরও 2টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার হয়। গাজীপুরে ব্যবসায়ী হযরত আলীকে হত্যার পর তার ছেলেকেও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার গাজীপুরের রাজবাড়ী সড়কে নগরের ভাড়ারুল এলাকার নিহত ব্যবসায়ী হযরত আলীর স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে গত 10 এপ্রিল পূর্ব পরিকল্পিতভাবে প্রকাশ্যে হযরত আলীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এরপরই নিহতের স্ত্রী থানায় মামলা দায়ের করেন, কিন্তু মামলা তুলে নিতে নিয়মিত হুমকি দিয়ে আসছে আসামিরা। এছাড়া তার ছেলেকেও হত্যা করে মৃতদেহ গুমের হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। তাই দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। জামালপুরে মোজাম্মেল হক হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও 4 জনকে খালাসের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু বকর সিদ্দিক এই রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মামলার প্রধান আসামি হাফিজুর রহমান ও নিহত মোজাম্মেল হক বাল্যবন্ধু। 1993 সালের 23 মে বিকেলে দাওয়াত খাওয়ার কথা বলে মোজাম্মেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় হাফিজুর। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন মেষ্টা ইউনিয়নের হাসিল পারিল গৌরীপুর গ্রামে রাস্তার উপর মোজাম্মেলের মৃতদেহ উদ্ধার হয়। তবে 4 দিন পর তাকে শনাক্ত করে নিহতের পরিবার। এরপরই একটি হত্যা মামলা দায়ের করেন। আট দিনের রিমান্ড শেষে আরসা প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনি ও তার 5 সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে তাদেরকে হাজির করা হয়। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা 2 মামলায় 13 এপ্রিল নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুমের আদালতে তাদেরকে হাজির করে এবং 10 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রোহিঙ্গা 5 জন এবং বাংলাদেশে 6 জন, এদেরকে 8 দিন রিমান্ড শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করছেন। আদালত শুনানি অন্তে তাদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় কারাগারে নির্দেশ দিয়েছেন, আসামিদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশের কোনো সদস্য সাদা পোশাকে আসামি ধরতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার বিকেলে জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর পুলিশে নিয়োগ বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়েছে, বদলি বাণিজ্য নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ সময় তিনি ওসিদের ঘুষ নেওয়া বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কমিউনিটি পুলিশিং জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি। সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। যদি দুর্নীতিটা কমায় আনা যেত আর কোনো সমস্যা থাকতো না, যদি এইটারও কমায় আনতে পাওয়া যায় না। এই জন্য আমি বলি যে আমাকে 60 পকেটের সংখ্যা কমায় দেওয়া দরকার। বেশি পকেট থাকলে যদি খালি পকেট থাকে সেরকম বলে দূর, এই পকেটটা তো খালি রয়ে গেছে। এই জন্য বলছি যত সম্ভব খালি পকেট কমায় আনা দরকার। এইগুলির দিকে আমাদের খেয়াল রাখতে হবে। নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে নকশা বহির্ভূত বেশ কয়েকটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। মঙ্গলবার সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় একজন ভবন মালিককে 2 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সহকর্মী হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। গলির ভেতর সারি সারি বেশ কয়েকটি ভবন। নারায়ণগঞ্জে ভুইঘরের শান্তিধারা, গিরিধারা, বউবাজার এলাকায় নিয়ম অনুযায়ী নির্মাণাধীন ভবনের সামনে সব ধরনের তথ্য সহ একটি সাইনবোর্ড থাকার কথা থাকলেও অভিযানে যেয়ে কিছুই পাননি রাজুক কর্তৃপক্ষ। ইমাম হোসেন নামে একটি ভবন মালিককে 2 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সাথে বেশ কয়েকটি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আমার থেকে আইস্টার মেশিন নিচে 2 মাসের ভিতরে রাজাদের পারমিশন আমাকে দিয়ে দিবে, তারপর আমি বিল্ডিং এর কাজ করব। জমিটা দখল ক্রয় করার পর আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করি 2013 সালে। তখন আমাদের এখানে রাজুক ছিল না। সরজ লাইনটা আপনার বিল্ডিং এর, যদিও আপনার জায়গার ভিতরে এটা বাইরে দেওয়া, কোনো নাই, সুযোগ নাই। তো আমি এটা সংশোধন করার চেষ্টা করবো আর কি। আমাকে 2 মাসের সময় দেওয়া হয়েছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রূপগঞ্জে রাজুকের নিয়ম বহির্ভূত স্থাপনা গড়ে ওঠায় এই অভিযান। যেখানে নিয়ম বহির্ভূত ভবন পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে। বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা সবার জন্য বসবাসযোগ্য সুশৃঙ্খল নগরী গড়ে তোলা। এই উদ্দেশ্যে রাজুক কাজ করছে এবং এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা যে নতুন যে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে সেগুলোতে সবচেয়ে বেশি ফোকাস করছি। এর আগে রবিবার নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের কারণে নারায়ণগঞ্জে নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়ে 1 লাখ টাকা জরিমানা করে রাজুক। আর সোমবার রূপগঞ্জে অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করায় 3টি ভবনের মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। শাকিলা শম্পা, 71।
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের বাল্লা স্থলবন্দর, যেটিকে ঘিরে একসময় ছিল আঞ্চলিক বাণিজ্যের বড় সম্ভাবনা, তবে এখন সেটি বন্ধ হওয়ার পথে। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা এই বন্দর পড়ে আছে অযত্ন ও অবহেলায়। জেলা প্রশাসন বলছে, ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় কার্যকর বাণিজ্য হচ্ছে না। শাকিল চৌধুরী তথ্য ছবিতে প্রতিবেদন। আধুনিকায়নের পর দীর্ঘদিনেও কার্যকরভাবে চালু হয়নি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা বাল্লা স্থলবন্দর। এ বন্দর একসময় ছিল সীমান্ত বাণিজ্যের বড় স্বপ্ন, তবে আজ তা পড়ে আছে অযত্ন ও অবহেলায়। অথচ বিগত সরকার এই বন্দর নির্মাণে ব্যয় করেছে 50 কোটি টাকা, কিন্তু সেখানে যাওয়ার কোনো রাস্তা নেই। এলাকার লোকজন বলছেন, একাধিকবার চালুর প্রতিশ্রুতি দিলেও বাস্তব উদ্যোগ দেখা যায়নি। বুঝতে হয় না, মানুষ আয় দেখে দেখে যায়, খালি এটা কোনো কাজে আইতেছে না। এটা সরকারেরও কাজ হইতেছে না, দেশের জনগণেরও কোনো কাজ হইতেছে না। কর্মচারী আসে 3 জন, ওই আবাসিকে আসে ওনারা, আর মাঝে মাঝে অফিসাররা আসে, এই পর্যন্ত। স্থলবন্দরে যাওয়ার জন্য যে রাস্তা উন্নয়নের দরকার, রাস্তা সম্প্রসারণ করার কথা ছিল, এটা হলো এখনো করা হয় নাই। বাল্লা স্থলবন্দর চালু হলে রপ্তানির ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। পুরাতন শুল্ক স্টেশন দিয়ে 2023-24 অর্থ বছরে কোনো আমদানি না হলেও রপ্তানি হয়েছে 2 কোটি টাকার পণ্য। এছাড়া 2024-25 অর্থ বছরে পেঁয়াজ আমদানি করা হয়েছে। 24টি বিল অফ এক্সপোর্টের এগেনস্টে পণ্য রপ্তানি হয়েছে, যার মূল্য বাংলা টাকায় 2 কোটির উপরে। আর 24-25 অর্থ বছরে একটি মাত্র আমদানি হয়েছে এই পেঁয়াজ, আর কোনো আমদানি হয় নাই। এদিকে জেলা প্রশাসক বলছেন, বাংলাদেশ সীমান্তে আধুনিক সব সুযোগ সুবিধা তৈরি হলেও ভারত অংশে এখনো কোনো অবকাঠামো তৈরি হয়নি, ফলে দুই দেশের মধ্যে কার্যকর সীমান্ত বাণিজ্য সম্ভব হচ্ছে না। বাল্লা স্থলবন্দর অলমোস্ট আমাদের হবিগঞ্জ পার্টে আমি কয়েকবার ভিজিট করেছি, সম্পূর্ণই খুব ভালোভাবে তৈরি করা হয়েছে, কিন্তু ইন্ডিয়ান পার্টে কোনো কাজ হয় নাই। ফলে আমরা যে ইনভেস্টমেন্ট এখানে করেছি সেটা করার পরেও ওই পার্টে যেহেতু কোনো কিছু করা হয়, রাস্তাঘাট কোনো কিছু করা হয়, আমরা এই সুফলটা পাচ্ছি না আর কি। বিশেষজ্ঞরা বলছেন, বাল্লা স্থলবন্দর সচল হলে ভারতের ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে একটি নতুন বাণিজ্য পথ খুলে যেত, যা আঞ্চলিক অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারত। শরীফ আজাদ প্রীতম, 71। হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তের বাল্লা স্থলবন্দরের বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটি কেন অযত্ন অবহেলায় ফেলে রাখা হয়েছে? প্রশাসন কি বলছে আসলে এই বিষয়টি নিয়ে জানাবেন। ধন্যবাদ লাবণী। আসলে বাল্লা যে স্থলবন্দরটি এখানে যে নির্মাণ করা হয়েছে, আসলে এটা এখন কোনো কাজে আসছে না। কারণ এটা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারাপুর নামক স্থানে যেখানে এই স্থলবন্দরটি নির্মাণ করা হয়েছে নতুন করে। এর আগে কিন্তু এটি ইউনিয়নের বাল্লা নামক স্থানে ওইখানে শুল্ক ছিল, ওদিকে মালামাল আনা নেওয়া হতো, যদিও এটা আস্তে আস্তে কমে গেছে। আর এখন যে নতুন অবকাঠামো গড়ে তোলা হয়েছে সেখানে কোনো কার্যক্রম নেই, এটা এক ধরনের পিকনিক স্পট হয়ে উঠেছে। আর ইতিমধ্যেই যেমন আসলে শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাল্লা স্থলবন্দর পরিদর্শন করেছে এবং যতটুকু জানা গেছে যে এটার কার্যক্রম বন্ধের জন্য ইতিমধ্যে সুপারিশ করা হয়েছে। অর্থাৎ এইখানে যে 50 কোটি টাকা ব্যয়ে যে স্থলবন্দরটি নির্মাণ করা হয়েছে সেটা আসলে কোনো কাজে আসছে না। অপরদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মুড়া যে এলাকা রয়েছে ওই পাশে কোনো ধরনের অবকাঠামো উন্নয়ন কোনো কিছুই করা হয়নি। অর্থাৎ এইখানে এবং বাংলাদেশ সীমান্ত যে অবকাঠামো উন্নয়ন করা হয়েছে, যে আসলে এখানে যাওয়ার মতো যে কোনো রাস্তাঘাট নেই। আর যে রাস্তা একটা রয়েছে আসলে এটা গ্রামের ভেতর দিয়ে খুবই ছোট একটি রাস্তা। আসলে এই রাস্তা উন্নয়ন বা যাতায়াতের কোনো কাজ না করেই এখানে যে স্থলবন্দরটি নির্মাণ করা হয়েছে সেটা আসলে এখন পর্যন্ত প্রশাসন বলছে যে
তারা এখনো ঢাকা থেকে বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চিঠি এখনো তারা পাননি। যদিও একটি প্রতিনিধি দল এখানে উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দল ইতিমধ্যে এসে গেছেন এবং এই স্থলবন্দরটি পরিদর্শন করেছেন। আপনি জানেন যে এই বাল্লা স্থলবন্দরটি বাংলাদেশের 23তম স্থলবন্দর হিসাবে ইতিমধ্যে এর আগে ঘোষণা করা হয়েছিল। আর প্রায় 13 হেক্টর যে ভূমি নিয়ে অধিগ্রহণ করা হয়েছিল এবং সেখানে এই স্থলবন্দর নির্মাণ করা হয় এবং এই স্থলবন্দরের ভিতরে কিন্তু যে চারপাশে যে দেয়াল দেওয়া হয়েছে এই দেয়ালের ভিতরে কিন্তু এখনো সাধারণ মানুষ বসবাস করেন। তারা আসলে এখান থেকে এখনো সরে যাননি। কিছু অংশে যারা যাদের জমি অধিগ্রহণ করা হয়েছিল তো এখন এই অবস্থায় আছে। আসলে এটা এখন কোনো কাজে আসছে না। লাবণী, শাকিল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত অযত্ন অবহেলায় একদমই বন্ধ হওয়ার পথে, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সাভারের বেড়াইদ এলাকায় কৃষি জমি দখল করে হাউজিং প্রকল্প গড়ে তোলার অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা জানান, আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে কিছু লোক সরকারি খাস জমি ও কৃষকের 3 ফসলি জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলে এই প্রকল্প। কিন্তু সরকার পতন হলেও তাদের কার্যক্রম থেমে নেই। প্রতিনিয়তই দখল ও ভরাট করা হচ্ছে কৃষি জমি। প্রতিবাদ করলে দেয়া হচ্ছে চাঁদাবাজির মামলা। যদিও প্রশাসন বলছে দ্রুত নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। সাভারের বেড়াইদ এলাকায় কিছুদিন আগেও এগুলো ছিল কৃষি জমি। বছরে 3 বার ফসল তুলতেন এলাকাবাসী, কিন্তু এখন সেখানে বালুর স্তূপ। প্রতিনিয়ত চলছে ভরাট কাজ। নিজ জমি থেকে মালিকানা হারাচ্ছেন কৃষকরা। জমির মালিকদের অভিযোগ, 2015 সালের পর এলাকার আওয়ামী লীগের নেতাদের প্রভাব খাটিয়ে হাউজিং প্রকল্পের কাজ শুরু করে নিশান কোম্পানি। রাতের আধারে বালু ফেলে দখল করতে থাকে কৃষি জমি। বিভিন্ন সময় তা প্লট আকারে বিক্রিও করা হয়। আমাগো জমি আনতাজে তারা প্লট করে হাউজিং এর প্লট করে বিক্রি করে হারাইছে। কার বাপের জায়গা বেছিল? আমার কাছে তো সই না ছাড়া আমার জমি কিভাবে নিল? আমরা কৃষি কাজ করে খাই। আসলে এটা তো আমাদের পেটে লাত্তি দেওয়া হয়েছে একরকম। পেটে লাত্তি খাইলাম, জমিও হারাইলাম। আমাকে মাইরা দইরা আহত কইরা মনে করো 5-6 জন আমাকে মেডিকেল ছিলাম। কোনো কেস কামারে থানায় অভিযোগ আমাকে নেয় নাই। অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন সময় দখলের প্রতিবাদ জানালে উল্টো হয়েছেন মামলার আসামি। সবশেষ 5 আগস্টের পর জমির মালিকরা হাউজিংয়ে গেলে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে হাউজিং কর্তৃপক্ষ। জমির তেজাইতে দেয় নাই, এমন গেলে মামলার ভয় দেখাইছে। এখন সরকার পরিবর্তন হয়েছে, এখন আমি খেতে জমিতে গেছি, আমার নামে চাঁদাবাজির মামলা দিয়ে দিচ্ছে। আমাদের জমিতে আমরা আসি, প্রশাসন হাজির, কিন্তু আমরা চাইলে কিন্তু প্রশাসন আসে না। এখানে ঢুকতেও দেয় না। আমাদের রাস্তা মনে করেন বাড়ির সামনেও দেখামো, আমাদের বাড়ির সামনে থেকেও জায়গা নিয়ে গেছে। এখানে আসলে বলে এখানে কিসের তোমাদের জায়গা, তোমরা এখান থেকে চলে যাও। এ বিষয়ে কথা বলতে রাজি হননি সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া। আর নিশান হাউজিং এর এমডি বলছেন, কারো জমি দখল করা হলে তা আদালতের মাধ্যমে ফিরিয়ে দেয়া হবে। তারা যদি কোনোভাবে আপনাদেরকে ঠকিয়ে থাকে বা কোনো ধরনের অন্যায় করে থাকে, আমাদের কাছে আসেন, 100% আপনাদের সেটা আমরা সলিউশন করে দিব। এটা নিয়ে কোনো অবজেকশন নাই, কারণ এই ধরনের ব্যাড ইন্টেনশনই নাই আপনাদের। যদি কোনো প্রমাণ আগে থাকে সেগুলো নিয়ে আসেন, বসি। এদিকে হাউজিং এর অনুমোদন নেই জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, দ্রুতই অবৈধ সব হাউজিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধই আপনার জানেন যে রাষ্ট্রের উদ্যোগেও নাই, সরকারের উদ্যোগেও নাই। এখন রাষ্ট্রকে যে চ্যালেঞ্জ করবে, সে যে হোক না কেন, তাকে আমরা আইনের আওতায় আনবো এবং আইনের সর্বোচ্চ প্রয়োগ তার বিরুদ্ধে হবে। এর আগে অবৈধভাবে গড়ে ওঠা হাউজিং প্রকল্পগুলোর বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিলেও পুরোপুরি তাদের কার্যক্রম বন্ধ হয়নি। নূর তাজমিন নীর, ৭১। দেশের পোল্ট্রি শিল্প সিন্ডিকেটের কবলে পড়েছে দাবি করে 1 মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। তবে জয়পুরহাটের প্রান্তিক খামারিরা এমন সিদ্ধান্ত মানতে নারাজ। আর প্রাণী সম্পদের কর্মকর্তারা বলছেন, খামারে উৎপাদন স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। জয়পুরহাট থেকে সহকর্মী মোয়াজ্জম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন।
জেলা জুড়ে হাজারো পোল্ট্রি খামার, দিনরাত মুরগি থেকে ডিম উৎপাদন আর মুরগির যত্ন আত্মিতে কাটে লাখো মানুষের জীবন। হঠাৎ করে 1 মে থেকে সারা দেশের ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। এখানকার খামারিরা বলছেন, প্রথমত এখানে এই নামের কোনো সংগঠনের কথা কেউ জানে না, দ্বিতীয়ত ঢাকার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত হুট করে মানার সুযোগ নেই। এই পোল্ট্রি শিল্প যদি বন্ধ করা হয় তাহলে আমাদের জীবন জীবিকা কেমন করে হবে, আর আমরা আমাদের মালিক যদি না বাঁচে আমরা কিভাবে বাঁচবো? এই পোল্ট্রি শিল্পের সাথে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সম্পৃক্ত আছে, এটা চাইলেই বন্ধ করা সম্ভব না। খামারি উৎপাদন বন্ধের ডাকে ডিমের উৎপাদন ও দামের উপর কিছুটা প্রভাব পড়লেও মুরগির ওপরে কোনো প্রভাব পড়েনি বলছেন ব্যবসায়ীরা। 1 তারিখ থেকে ডিম মুরগি বন্ধ রাখতে হবে, কি উদ্দেশ্য জানি না। ডিম নাকি বন্ধ করে দিবে, বেচা কেনা খামার নাকি বন্ধ করে দিবে শোনা গেল। ঠিক আছে, দাম তো এখন বাড়ছে, আজকে দাম বাড়ছে, আরো দাম বাড়ার সম্ভাবনা আছে। পোল্ট্রি অ্যাসোসিয়েশনকে হঠাৎ আবির্ভূত সংগঠন আখ্যা দিয়ে এদের ঘোষিত কোনো সিদ্ধান্তকে গুরুত্ব না দেবার আহ্বান জানান প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। উৎপাদন যেমন রাতারাতি করা সম্ভব না, ঠিক তেমনই রাতারাতি উৎপাদন বন্ধ করাও খামারিদের পক্ষে সম্ভব না। আর আমার বিশ্বাস জয়পুরহাটে এর কোনো প্রভাব পড়বে না, উৎপাদন যেমন আছে সেরকম স্বাভাবিকই থাকবে। জয়পুরহাটে প্রায় 8,500 মুরগির খামার রয়েছে। এখানকার উৎপাদিত ডিম, মুরগির বাচ্চা ও সোনালী জাতের মুরগি জেলার চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ হয়। হাসান আহমেদ, ৭১। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, জয়পুরহাটের প্রান্তিক খামারিরা কেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মানতে চাইছেন না, তারা কি বলছেন, তাদের সিদ্ধান্ত আসলে কি? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে জয়পুরহাটের পোল্ট্রি ফার্মের জন্য কিন্তু একটি বৃহত্তম একটি জেলা। আপনি জানেন যে এই যে সোনালী যে মুরগি রয়েছে, যে সোনালী মুরগিটা কিন্তু এই জয়পুরহাটে জামাল যে হাঁস মুরগির খামার রয়েছে, তৎকালীন জামাল নামে এক বৈজ্ঞানিক ছিলেন, তিনি কিন্তু এর উদ্ভাবন করছেন। আপনি জানেন যে এই জয়পুরহাটে 11,000-এরও বেশি কিন্তু ছোট বড় কিন্তু মুরগির খামার রয়েছিল, কিন্তু এই একটা সিন্ডিকেটের কারণে কিন্তু কিছুটা এখন কিন্তু কমে গেছে। আপনাকে বলে রাখি, এক সময় এই জয়পুরহাটের 50টা মুরগি নিয়েও কিন্তু একটি খামার তৈরি হয়েছিল ঘরে ঘরে, সেটি কিন্তু একটা সিন্ডিকেটের কারণে আজকে বন্ধ হয়েছে। আর আপনি যেটা বললেন যে 1 মে থেকে যে পোল্ট্রি অ্যাসোসিয়েশন যে মুরগি এবং ডিম উৎপাদন খরচ যে বন্ধ করেছে, সেটি না জানার কারণে এদিকে জয়পুরহাটের কোনো খামারি, প্রান্তিক কোনো খামারি এবং বড় কোনো খামারি এরা কিন্তু এই বিষয়টা জানে না। যেহেতু এখন প্রত্যেকটা খামারে কিন্তু মুরগি রয়েছে এবং ডিম উৎপাদনের জন্য মুরগি রয়েছে, এইসব মুরগি এবং ডিম উৎপাদন চাইলে হঠাৎ করে বন্ধ করা যায় না, কেননা এই জয়পুরহাটে প্রায় 10,000-এর বেশি মুরগি খামার রয়েছে, সেখানে প্রায় লক্ষ লক্ষ কিন্তু শ্রমিক এবং কর্মচারীরা কিন্তু এখানে জীবন জীবিকা করতেছে। এই জয়পুরহাটে আপনার যে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যে এই ঘোষণা, এই ঘোষণার কারণে কিন্তু এই জয়পুরহাটের মুরগি এবং হাট বাজারে কিন্তু এটা তেমন কিন্তু প্রভাব পড়ে নাই। বাজারে কিন্তু বর্তমানে কিন্তু মুরগির দাম, আপনি জানেন যে গত সপ্তাহের তুলনায় এই জয়পুরহাটে কিন্তু মুরগির দাম কিন্তু কমেছে। মুরগি কিন্তু এখন আমি গতকাল দেখেছি জয়পুরহাটে মাইকিং করে ব্রয়লার যত সাদা যে মুরগিগুলো রয়েছে সেগুলো কিন্তু 140 থেকে 150 টাকা করে বিক্রয় করতেছে। কিন্তু ডিমের ব্যাপারে একটু প্রভাব পড়েছে। ডিম যেটা ছিল আপনার 40 থেকে 42 টাকা, সেটি কিন্তু 48 টাকা দামে কিন্তু এখন এই বাজারে বিক্রি হচ্ছে। আপনাকে এই ছিল, ধন্যবাদ আপনার। মোয়াজ্জেম, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে খামার বন্ধ রাখার, কিন্তু এদিকে জয়পুরহাটের প্রান্তিক খামারিরা এই সিদ্ধান্তের সাথে একমত নয়, এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পরিচ্ছন্ন সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানি বিস্তারে সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন শক্তি আমাদের পৃথিবী। এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব ধরিত্রী দিবস পালন হয়েছে। মঙ্গলবার দুপুরে কলাপাড়ার দখল ও ভরাট হতে থাকা আন্ধারমানিক নদী তীরে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও সভা হয়। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া ও আমরা কলাপাড়াবাসী এই মানববন্ধনের আয়োজন করে। আর এতে অংশ নেয় বিভিন্ন পরিবেশ ও সামাজিক সংগঠনের সদস্য ও ছাত্রছাত্রীরা। সভায় বক্তারা বলেন, ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক সহ সকল নদী খাল
পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসা উচিত। একই সাথে নদীর দখল দূষণমুক্ত রাখা সহ নদী তীরের সকল অবৈধ স্থাপনা ও ইটভাটা অপসারণের দাবি জানান। রাজবাড়ীতে মাছের খামারে বিষ প্রয়োগ করে এক খামারির কয়েক লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। খামারের জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ ছিল খামারির, তার দিকে সন্দেহের আঙ্গুল তুলেছেন ভুক্তভোগী। এ ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছে এলাকাবাসী। আর মৎস্য বিভাগ বলছে পুকুরের পানি মাছ সহ নমুনা সংগ্রহ করা হয়েছে। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার ভোর থেকে পুকুরে ভেসে ওঠে রুই, কাতলা, সিলভার কার্প, মৃগেল সহ নানান ধরনের মাছ। মৃত রাজবাড়ীর মাটিপাড়া এলাকার ব্যবসায়ী কাজী আরাফাত হোসেনের মাছের খামারে সোমবার গভীর রাতে কোনো এক সময় বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে খামারে থাকা 3 থেকে 4 কেজি ওজনের বড় বড় মাছ সহ সমস্ত মাছ মরে ভেসে ওঠে। মাছের খামারে ক্ষতি 20 লাখ টাকার বেশি জানিয়ে এলাকাবাসীর দাবি অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি। সন্দেহমূলক কিরাবি দিছে তো কেউ দেখে নাই, শত্রুতাই করিয়ে দিছে, বুঝছেন। যে হারে ক্ষতি হয়েছে এই যে আমরা খুব ঘৃণা জানাই। এটা প্রশাসনের কাছে আমরা আশা করি এটা যদি সুষ্ঠু বিচার হয়। এইভাবে যদি মানুষকে এইভাবে ক্ষতি করে তাহলে পরবর্তীতে যারা আছে, বাংলাদেশ সরকার যে মানুষকে আজকে এই মৎস্য চাষে যে উৎসাহিত করতেছে, আসলে মানুষের মাঝে উৎসাহ নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে মানুষের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, তারপরে এত ঘৃণিত কাজ একটা মানবিক মানুষ কিভাবে করতে পারে এটা আমাদের বোধগম্যে আসে না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, খামার সংলগ্ন জমি নিয়ে প্রতিবেশী ফরিদ মোল্লার সাথে পূর্ব শত্রুতা রয়েছে। যারা এই ঘটনা ঘটাইছে তাদের বিচারের আওতায়, আইনের আওতায় এনে তাদেরকে মৎস্য সম্প্রসারণ অধিদপ্তরের আইনে তাদেরকে বিচারে সাব্যস্ত করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ক্ষতি কেউ কাউকে যেন না করে। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। মৎস্য কর্মকর্তারা বলছেন পুকুরের পানি মাছ সহ নমুনা সংগ্রহ করা হয়েছে, নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমি এখান থেকে পানিও নিয়ে গেছি এবং এখান থেকে কিছু ছবি ফুটেজ নিয়ে গেছি। এগুলো আমাদের অফিস থেকে তদন্ত করে তারপরে একটা রিপোর্ট দিবে। এর পরবর্তীতে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয় সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এলাকার বেশিরভাগ মানুষ মাছের খামারের ব্যবসায় জড়িত। ঘটনার দ্রুত তদন্ত ও শাস্তি নিশ্চিত না হলে এমন ঘটনা আরও ঘটবে, এমনটাই মনে করছেন এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১। নানা জটিলতায় 1 দশকের বেশি সময় ধরে আটকে থাকা 14,000 কোটি টাকার বে টার্মিনাল প্রকল্প অবশেষে আলোর মুখ দেখছে। একনেকে অনুমোদন পাওয়ার মাত্র 2 দিনের মাথায় 23 এপ্রিল বুধবার বিশ্বব্যাংকের সঙ্গে 650 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করছে চট্টগ্রাম বন্দর। এরপরে 3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগকারী হিসেবে চুক্তিবদ্ধ হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং করার মাধ্যমে বন্দরকে আরও গতিশীল আমদানি রপ্তানি বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান বন্দর সংলগ্ন কর্ণফুলীর মোহনায় বে টার্মিনাল নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছিল 1 দশক আগে। এ লক্ষ্যে 2016 সালে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ করে 2018 সালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের উদ্বোধন হয়। কিন্তু ভূমি অধিগ্রহণ, অর্থায়ন সহ নানা জটিলতায় পুরো প্রকল্পই আটকে ছিল। অবশেষে গত 20 এপ্রিল রবিবার একনেকে অনুমোদন দেওয়া হয় 14,000 কোটি টাকার এই মেগা প্রকল্প। বন্দর কর্তৃপক্ষ বলছে নতুন টার্মিনালে 300 কোটি ডলার বিনিয়োগ করার অপেক্ষায় আছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। পাশাপাশি 650 কোটি মার্কিন ডলার খরচ করে ব্রেক ওয়াটার নির্মাণে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি বিশ্ব ব্যাংকের সাথে সহসায় চুক্তিটা হবে বাংলাদেশ সরকারের এবং এর পরপরই ঠিকাদার নিয়োগ সহ অন্যান্য কার্যক্রম শুরু। বন্দরের তথ্য অনুযায়ী 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের সহায়তা হিসেবে থাকবে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। এটা আমাদের প্রজেক্টে অ্যাপ্রুভ হয়ে যাবে, হয়ে গেলে তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের যে কন্ট্রাক্টটা হবে এটা আরও 2-3 মাস সময় লাগবে। এটা হয়ে গেলে তো আমাদের তারপরে যে আইটিওস যারা আছে তাদের সাথে আমাদের কন্ট্রাক্ট হবে টার্মিনাল 1, টার্মিনাল 2 এবং এই কাজগুলো শুরু হবে। আমার মনে হয়
2029-30-এর মধ্যে আপনারা এটার ফলাফল পাবেন। পুরো বে টার্মিনালের ব্যাপ্তি 6.5 কিলোমিটার হলেও নির্মাণ হবে স্বতন্ত্র 3টি টার্মিনাল। এর মধ্যে 1225 মিটার দৈর্ঘ্যের 2টি টার্মিনাল নির্মাণ করবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। 85% কার্গো চট্টগ্রাম বন্দর দিয়ে আসলে পরিচালিত হয়। সেক্ষেত্রে বে টার্মিনালটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবং ইকোনমিতে একটা বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বন্দর ব্যবহারকারীরা জানান, বর্তমানে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ ঢোকা কিংবা বের হওয়ার ক্ষেত্রে পুরোপুরি জোয়ারের উপর নির্ভর করতে হয়, কিন্তু বে টার্মিনালের অবস্থান সাগর উপকূলে হওয়ায় 24 ঘন্টা জাহাজ আসা যাওয়া করতে পারবে। তাই চট্টগ্রাম বন্দর যেখানে বছরে 32 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করছে, সেখানে বে টার্মিনাল হলে পারবে 50 লাখ কন্টেইনার। আমাদের এই টার্মিনাল অপারেটিংয়ে যারা আরও দক্ষ এবং আধুনিক বন্দর তৈরি করতে পারবে, সেই ধরনের আপনার টার্মিনাল অপারেটরকে আমাদের বাংলাদেশে যেন তারা প্রাধান্য পায়, সেই বিষয়টাকে দৃষ্টি রেখেই আমাদের আগামী 50 বছর থেকে 100 বছরের মধ্যে যে আমাদের চাহিদা, সেই চাহিদাকে সামনে রেখেই যে আমাদের বন্দরটা বিনির্মাণ করতে হবে। অনুমোদন পেলে বিশ্বব্যাংকের সঙ্গে 65 কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি সই করবে বাংলাদেশ। বর্তমান বন্দর থেকে পশ্চিমে আনন্দনগর সন্দ্বীপ চ্যানেলে অবস্থিত বে টার্মিনালটি ঢাকার সঙ্গে সড়ক ও রেল সংযোগের নিকটবর্তী এবং এটি দেশের মোট কন্টেইনার পরিবহনের 36% পরিচালনা করবে। হাসান আহমেদ, 71। চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঐতিহাসিক জব্বারের বলি খেলার 116তম আসর বসবে আগামী 25 এপ্রিল। এ উপলক্ষে মঙ্গলবার নগরীর সিটি কর্পোরেশন লাইব্রেরি হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আয়োজক কমিটির নেতৃবৃন্দ বলেন, এবারের বলি খেলায় অংশ নিতে 150 জন বলি নাম রেজিস্ট্রেশন করেছেন। এছাড়া বলি খেলা উপলক্ষে 24 থেকে 26 এপ্রিল 3 দিনের বৈশাখী মেলা বসবে লালদিঘি মাঠ ও আশপাশের 4 বর্গ কিলোমিটার এলাকায়। নগরীর বক্সিরহাটের আব্দুল জব্বার সওদাগর 1909 সালে এই বলি খেলার প্রবর্তন করেছিলেন। প্রতি বছর বৈশাখ মাসের 12 তারিখ লালদিঘি ময়দানে বলি খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। জনের মতো বা 50 জনের মতো আমরা 100 জন থেকে আমরা 50 জন চ্যাম্পিয়ন যারা নেই, তাদেরকেও আমরা একটা অ্যামাউন্ট দেই আর সাথে সাথে একটা করে শুভেচ্ছা স্বাগত আমরা দিয়ে থাকি। আর এই মেলা চলবে 25, 24, 25, 26 এই 3 দিন বৈশাখী মেলা, কিন্তু মূল খেলা হলো 25 এপ্রিল শুক্রবার বিকাল 4টায়। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঢালাই স্পেশাল সিমেন্টের উদ্যোগে বরিশালের বাড়ির মালিকদের নিয়ে নিশ্চিন্তে বাড়ি নির্মাণ কর্মশালা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর হোটেল কিংফিশারে এই কর্মশালা হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ডিজিএম সেলস অ্যান্ড মার্কেটিং জিয়ারুল ইসলাম। এ সময় বাড়ি মালিকদের ঢালাই সিমেন্টে ছাদ, বিম ও কলামের জন্য তৈরিতে এই কার্যকরী ব্লেন্ডেল সিমেন্টে নির্মাণ সামগ্রীতে এক যুগান্তকারী পদক্ষেপের কথা তুলে ধরা হয়। ঢালাই স্পেশাল সিমেন্ট ওপিসি এবং পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্যগুলো একত্রিত করেছে। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব করে। কর্মশালার শেষ পর্বে লটারির মাধ্যমে 3 জনকে পুরস্কৃত করা হয়।